ওকে। তো আমরা কালকে এই পর্যন্ত তো এমনিতে বোঝা যায়। আমরা এখানে প্রথমে লামির উপপাদ্য দিয়ে তারপর যেগুলো লাইন আমরা নিয়ে আসছি এই পর্যন্ত এখান থেকে বোঝা যায়। আচ্ছা, এর পরের টুকু আমি একটু আবার রিপিট করি। এইখানে এইখানে এই কজের আমরা সূত্রগুলো কিভাবে লিখছি, এটা হচ্ছে যে আমরা কজ এ, কজ বি, কজ সি এর আমরা সূত্রগুলো তো জানি, এটা না? এটা হচ্ছে সূত্র। তো এখন এখানে খেয়াল করো, আমরা যখন এ কোণের জন্য সূত্র লিখবো, তো এখানে তখন লবের মধ্যে মাইনাস আকারে এখানে কে আছে, মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ আমরা যখন এ কোণ নিব তখন মাইনাস আকারে থাকবে সেইটার বিপরীত বাহুটা। এবং এখানে বি স্কোয়ার সি স্কোয়ার টু বি সি, অর্থাৎ এখানে যে কোণটা নিব সেইটা শুধুমাত্র মাইনাস আকারে থাকবে। আর এখানে বাকি দুই জায়গাতে অন্য দুইটা বাহু। এটা কি বুঝছো? আচ্ছা, তো ওই সূত্র অনুযায়ী আমরা এখানে কস সি বি এ, এখানে আমাদের মেইনলি লামির সূত্র থেকে ভাঙানোর পরে আসছে কস সি বি ই। তো এখানে চিত্রে খেয়াল করলে বোঝা যায় যে সি বি ই কোণ বলতে যেটা, সি বি এ কোণ বলতে একই কোণই প্রকাশ করে। তাহলে আমরা যদি এখন বি কোণের জন্য কজের সূত্রটা লিখতে যাই, তাহলে লবের মধ্যে মাইনাস আকারে থাকবে বি কোণের বিপরীত বাহু অর্থাৎ এল স্কোয়ার। এবং বাকি দুইটা বাহু এখানে কে কে, টুয়েলভ এবং টুয়েলভ। তাহলে এখানে লবের মধ্যে হবে টুয়েলভ এর উপর স্কোয়ার, তারপর টুয়েলভ এর উপর স্কোয়ার, অর্থাৎ ফোর এল স্কোয়ার, ফোর এল স্কোয়ার, নিচে টু ইন্টু অন্য দুইটা বাহু অর্থাৎ টুয়েলভ এবং টুয়েলভ। এই যে এখানে নিচে টু ইন্টু টুয়েলভ টুয়েলভ, এটা বুঝছো? এটা বুঝছো এটা? বুঝো না? শুনতেছো না কথা? তো এখানে এখানে তোমার তো অডিওই কানেক্ট করা নেই, তাহলে তো ভয়েস শোনা যাবে না। আচ্ছা, এখন নেট কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে, নেট আছে, তারপরও কেন জানি এইরকম। আচ্ছা, এখন এইখানে যেটা বুঝাইলাম, যেটা আমরা কালকে একটু তাড়াহুড়া করে বলছিলাম, তো এটা যদি বুঝতে যদি সমস্যা হয়, এখানে যেটা বললাম যে কস সি বি ই কোণ বলতে যেটা বোঝায়, কস সি বি এ কোণ বলতে ওইটাই বোঝায়। তো কজের সূত্র অনুযায়ী আমাদের এখানে বি স্কোয়ার সি স্কোয়ার এবং যে কোণের জন্য লিখবো, অর্থাৎ আমরা যদি এ কোণের জন্য লিখি এখানে মাইনাস এ কোণের বিপরীত বাহুর উপর স্কোয়ার। আর বি সি এবং নিচেও যে বি সি, এটা হচ্ছে যে কোণের জন্য সূত্র লিখবো ওই কোণের বিপরীত বাহু ব্যতীত অন্য দুইটা বাহু। তাহলে এখানে চিত্রে খেয়াল করো, আমরা সি বি এ কোণের জন্য লিখতেছি, অর্থাৎ এই কোণটা বি কোণের জন্য আমরা যখন লিখব তখন লবে মাইনাস হবে বি কোণের বিপরীত বাহুর উপর স্কোয়ার। এখানে বি কোণের বিপরীত বাহু কোনটা, এসি না? এসি মানে তো এল। তাহলে এখানে হবে মাইনাস এল স্কোয়ার। আর অন্য দুইটা বাহুর উপর স্কোয়ার, তাহলে টুয়েলভ এর উপর স্কোয়ার মানে ফোর এল স্কোয়ার, আবার টুয়েলভ এর উপর স্কোয়ার মানে ফোর এল স্কোয়ার। এবং নিচে কি হবে, টু ইন্টু অন্য দুইটা বাহু টুয়েলভ ইন্টু টুয়েলভ। আবার তুমি যদি এখানে কস সি এ ই বলতে যা কথা, সি এ বি বলতে একই কোণই প্রকাশ করে।
তো সেই ক্ষেত্রেও আমরা যদি এখন এ কোণের জন্য লিখি, তাহলে এ কোণের বিপরীত বাহু হবে 2l। তাহলে লবের মধ্যে হবে 2l এর উপর স্কোয়ার প্লাস অন্য দুইটা বাহুর উপর স্কোয়ার। অর্থাৎ একটা হচ্ছে 2l আর একটা হচ্ছে এল, আর এ কোণের বিপরীত বাহু 2l এর উপর স্কোয়ার হবে মাইনাস। তাহলে নিচে অন্য দুইটা বাহু হচ্ছে 2 × 2l এবং এল। এটা বুঝছো? বুঝছি। ওকে, এখন এইখানে আমাদের T1 এবং T2 এর নিচে আছে কজ এবং ডাব্লিউ এর নিচে সাইন। তো সাইন থেকে এটা কিভাবে কজে যাওয়া যায়? আমরা তো এটা নর্মাল ত্রিকোণমিতি থেকেই তো এটা জানি যে সাইন থেকে আমাদের এখানে আমাদের কজের মান আছে, আমরা সাইনের মানটা বের করব। তাহলে এটা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, তারপর সাইন এক্স সমান হবে √1 মাইনাস কজ স্কোয়ার এক্স। আমরা মূলত এই সূত্রটাই অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমরা এই জায়গা থেকে এই যে cos সিবি এর মান এটা আমরা বের করছি 7/8। তারপর সি এ এর মান আমরা এখান থেকে বের করছি 1/4। তারপর জাস্ট সবগুলোকে সমান ধরে, এবং এখানে তোমার প্রথমটা এবং তৃতীয়টা সমান ধরলে T1 এর মান পাবা, এবং দ্বিতীয়টা এবং তৃতীয়টা সমান ধরলে T2 এর মান এখানে পাবা। আচ্ছা, এটা তারপর আবার এটা নিজে প্র্যাকটিস করবা, তাহলে এটা একদম এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 2 নাম্বার। আচ্ছা, কালকে আমাদের 1 নাম্বার ম্যাথটা করা হয় নাই। 1 নাম্বার ম্যাথটা একটু বড় জন্য ওইটা আমরা কালকে করি নাই। আচ্ছা, দাঁড়াও একটু। আচ্ছা, আমরা এখন এখানে কোনগুলো আছে? আচ্ছা, আমরা এখানে যেগুলো ম্যাথ আছে এগুলোই করি। 1 নাম্বারটা করবো এখন একটু পরে। ওকে, এখন এইটা পরে দেখো। এইখানে আমাদের বলছে যে 31 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্ত দেওয়া একই আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটি বিন্দুতে আবদ্ধ আছে। তো এই লাইনটা থেকে আমরা চিত্র এখানে কিভাবে আঁকবো? এইটা হচ্ছে আমাদের একটা রেখা। এখন এই রেখাটা আমাদের বলছে এটা 25 সেন্টিমিটার। আচ্ছা, এই রেখাটা কিন্তু 25 সেন্টিমিটার বলে না এখানে প্রশ্নে, ইনডিরেক্টলি এখানে বলছে যে একটা একটা সুতার দুই প্রান্ত এমন ভাবে এখানে লাগানো আছে, এই যে এটা হচ্ছে আমাদের সুতা। এখন এই সুতার দুই প্রান্ত একটা রেখায় 25 সেন্টিমিটার দূরত্বে লাগানো। তাহলে এই দুই প্রান্তে আমরা যদি সুতার দুই মাথা যদি বেঁধে দেই, তাহলে এই সুতার দুই মাথার মধ্যবর্তী ডিস্টেন্স এইটা বলছে মূলত 25 সেন্টিমিটার। ওকে, সুতাটির এক প্রান্ত হতে 7 সেন্টিমিটার দূরে তার সাথে 5 কেজি ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলো। এখন বলছে সুতার এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে 5 কেজি ওজনের বস্তু এইখানে ঝুলানো হয়েছে। ওকে, তো এখন দেখো, এখন আমাদের এখানে নর্মালি আমাদের সুতাটা থাকতো এইভাবে। আমরা যদি একটা রডের অথবা যে কোনো একটা কিছু দুই প্রান্তে একটা সুতা বেঁধে দিই, তাহলে তো এটা এরকম ভাবে ঝুলেই থাকবে আর কি। কিন্তু আমরা যদি এই জায়গাতে একটা একটা বস্তু বেঁধে যদি এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু সুতাটা টান টান হয়ে যাবে না, তখন কিন্তু সুতাটা হয়ে যাবে টান টান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ফাইনাল যেটা চিত্র হবে, এইখানে আমাদের সুতাটা হবে টান টান। আচ্ছা, এখন এখানে
এক প্রান্ত থেকে বলছে এক প্রান্ত থেকে বলছে 7 সেন্টিমিটার। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং এটা যদি সি হয়, তাহলে যেই প্রান্তটা ছোট এই প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে সি বিন্দুতে আমরা এখানে ধরলাম যে বস্তুটাকে বাঁধা হয়েছে। আর যদি এখন এখানে টোটাল সুতার দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার, যদি এটা 7 হয় তাহলে এটা হবে 24। তাহলে এটা 7 সেন্টিমিটার হলে এটা হবে 24 সেন্টিমিটার। এবং কালকে কিন্তু একটা জিনিস এখানে বলছিলাম যে আমাদের এই যে সুতার তোমার মাঝখানে যদি একটা বস্তু এইভাবে তুমি বেঁধে যদি ছেড়ে দাও, তাহলে ওই বস্তু থেকে এখানে সুতাটা মেইনলি দেখবা যে এখানে দুইটা সুতা পরস্পর এমন ভাবে টান টান হয়ে থাকে যাতে এরা এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে, এমন ভাবে এরা থাকে আর কি। তাহলে এখানে মধ্যবর্তী এই কোণটা হবে 90 ডিগ্রি। ওকে। তো এখানে সি পয়েন্ট থেকে যেহেতু এখানে বস্তুটা ঝুলানো হয়েছে, তাহলে এই বস্তুর যে ওয়েট এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে 5 কেজি ওয়েট। এখন তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, কারণ 5 কেজি ওয়েট হচ্ছে আমাদের বলের একটা একক। পাঁচ, এই যে কেজি ওয়েট থেকে নিউটনে কিভাবে নিয়ে যায় বলো? এগুলো মনে নাই? মনে নাই। এটা হচ্ছে 9.8 দ্বারা গুণ করলে কেজি ওয়েট থেকে এটা হচ্ছে নিউটনে যাবে। ওকে। তো এখন তুমি এটাকে কেজি ওয়েটও লিখতে পারো, অথবা 5 কেজি সমান 9.8 দ্বারা এখানে গুণ করলে যত নিউটন হবে অত। তাহলে এখন যে সুতার টান এখানে নির্ণয় করতে বলছে, তো এখানে সেই ক্ষেত্রে এখন তাহলে এইখানে তোমার যদি ডাব্লিউ লেখো কেজি ওয়েটে, তাহলে তাহলে টানের একক আসবে কেজি ওয়েটে। যদি ডাব্লিউ লেখো নিউটনে, তাহলে তোমার টানের একক আসবে নিউটন। আচ্ছা, তাহলে এই অংশের টান তো যে পয়েন্ট থেকে ঝুলবে ওই পয়েন্টের দিকেই কাজ করবে, আমরা তো এটা জানি। তাহলে এটা T1, এটা ধরলাম T2। ওকে। এখন এখানে বস্তুটা অবশ্যই সাম্যাবস্থাতেই থাকবে। একটা হালকা দড়ি বা সুতার মাধ্যমে একটা বস্তু তুমি যদি এখানে ঝুলাই দাও, তাহলে ওই বস্তুর অবশ্যই কোনো মুভমেন্ট হবে না আর কি। মানে ওইটা ছেড়ে দেওয়ার মুহূর্তে কিছু পরিমাণ ঝাঁকুনি থাকবে, বাট ওইটা একটু স্টেবল হওয়ার পরে তো ওইটা যেমন আছে ওই অবস্থাতেই থাকবে। যদি কোনো বাইরে থেকে বল অথবা বাতাস যদি না লাগে, তাহলে এটা ওই অবস্থাতেই থাকবে, অর্থাৎ এটা সাম্যাবস্থায় থাকে আর কি। তো সাম্যাবস্থায় যদি থাকে, তাহলে আমরা এখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এইগুলা কিন্তু লিখবা যে এখানে এ বি বরাবর, মানে সি থেকে এ এবং বি বরাবর টান, এবং এখানে বস্তুর যে ওজন, এটা মিলে এই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। আমরা এখানে লামির উপপাদ্য প্রয়োগ করে পাই। এগুলো কিছু জিনিস লিখতে হবে আর কি। আচ্ছা, এখন আমাদের তো এইগুলো বলগুলা যেহেতু এখানে নিতে হবে, সেহেতু আমরা এই কোণগুলোর নাম দেই এ বি সি, এটা হচ্ছে ডি। ওকে। তাহলে আমরা যেমন T1 নিব, আরেকটা আছে ওটা নিয়ে। আচ্ছা, একটু একটু দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো। আহ
এইখানে আসছে যে আমরা যখন T1 নিব তখন আমাদের কোণ আসবে এখানে কোনটা, BCD। BCD। আর যখন আমরা T2 নিব তখন আসবে ACD। আর যখন ডাব্লিউ নিব তখন ACB। আচ্ছা, এসিবি তো আমাদের জানা এই 90 ডিগ্রি, তাহলে আমাদের ডাব্লিউ জানা। তো আমরা যদি এখানে, এগুলো ম্যাথ সহজ একদমই, তাহলে এখানে খেয়াল করো, T1 সাইন BCD, T2 সাইন ACD, ডাব্লিউ এর মান হচ্ছে 5, এটা হচ্ছে সাইন 90 মানে 1। তো এখন আমাদের T1 T2 বের করতে গেলে আমাদের শুধুমাত্র সাইন BCD এবং সাইন ACD এর মানটা জানলেই হচ্ছে। এখন দেখো সাইন BCD, এটাকে আমরা কিভাবে এখানে, এখন দেখো সাইন BCD হচ্ছে আমাদের ত্রিভুজের বাইরে, তো এটাকে আমাদের এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে এটা ত্রিভুজের ভিতরের একটা কোণ দ্বারা প্রকাশ করতে পারে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই কোণটা। তো দেখো এইখানে এই যে এতটুক কোণ, এই কি হবে বলো তো, এতটুক কোণ মানে এইটুক, এইটুক বি এর সমান হবে না, এই যে এই কোণ, আর এই যে বি এতটুক, আর এই যে এতটুক, এটা সেম হবে না একান্তর কোণ হিসাবে। হবে। আচ্ছা, তারপরে হুম। এই যে এইখানে আবার দেখো এই কোণটা আর এইখানে এ কোণ, এটাও সেম হবে না। আচ্ছা, এটা আশা করি এটা বুঝছো। তাহলে এখানে খেয়াল করো আমাদের যে এখানে BCD আছে, আচ্ছা এই কোণটা হচ্ছে বি কোণ। ওকে, তো BCD এই টোটাল কোণটাকে আমাদের এখানে বি প্লাস নিচের অংশটুকু 90, এটা বুঝছো? মানে BCD টাকে বি প্লাস যে 90 লেখা যায়, এটা বুঝছো? বুঝছি। তাহলে এটা হচ্ছে 90 + B। সিমিলারলি ACD কে এখানে কি লেখা যাবে, এতটুকু হচ্ছে এ আর নিচের টুকু তো 90, তাহলে 90 + A। তাহলে এটা কি হয়ে যাবে, cos B, এটা হয়ে যাবে cos A। আচ্ছা, এখন এইটা হচ্ছে 7, এটা 24, আর ওইটা হচ্ছে 25। তাহলে cos B এর মান এখানে কি হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি হলে এখানে আমাদের যে অতিভুজ এটা হচ্ছে 25। আমরা জানি cos সমান ভূমি বাই অতিভুজ, তাহলে বি কোণের জন্য ভূমি হচ্ছে 24, অতিভুজ হচ্ছে 25। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখন যে এটা সবসময় 90 ডিগ্রি হবে তা না, আমরা যদি একটা গিট দিয়ে এমন ভাবে বেঁধে দিই তখন কিন্তু এটা 90 ডিগ্রি নাও হইতে পারে। এখন আমাদের এখানে 90 ডিগ্রি মিলছে। এখানে তুমি দেখো এই যে 25 স্কোয়ার আর 7 স্কোয়ার আর 24 স্কোয়ার, এটা সেম হয়, মানে এখানে 25 হয় অতিভুজ, 7 আর 24 হচ্ছে ভূমি এবং লম্ব। তো এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য মিলছে জন্য এটা 90 ডিগ্রি। ওকে, এবং এটা সব মেথের ক্ষেত্রে নাও মিলতে পারে আর কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তাহলে cos A সমান এখানে কি হবে, cos A কোণের জন্য ভূমি কোণটা 7, আর অতিভুজ এটা হচ্ছে 25। ওকে, তাহলে T1/sin BCD এর মান হচ্ছে 24/5, আর ডাব্লিউ এর মান হচ্ছে 5। তাহলে T1 আমরা পাবো
5 × 24/25, তাহলে এটা হচ্ছে 24/5 কেজি ওয়েট। এটা একটা অ্যান্সার। আর এইটা হবে 7/25 এইটা, তাহলে এটা হচ্ছে 7/5 কেজি ওয়েট। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে এখানে বলছে যে একই আনুভূমিক রেখায় সি একক দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল একক দৈর্ঘ্য একটি রশির প্রান্তদ্বয়ে বাঁধা আছে, অবাধে ঝুলানো ডাব্লিউ একক ওজন বিশিষ্ট একটি বস্তুকে বহন করে এমন একটি মসৃণ ওজনবিহীন আংটি ওই রাশির উপর দিয়ে গড়িয়ে চলাচল করতে পারে। দেখাও যে রশির টানে তো। আচ্ছা, এখন এই যে এইটার আগের ম্যাথে এইখানে কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে বলেই দিছে যে 1 থেকে 7 সেন্টিমিটার দূরত্বে এই বস্তুটাকে ঝুলানো হয়েছে। এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া, অথবা প্রশ্নে যদি বলে দেয় যে এত মিটার দূরে আমরা গিট দিছি, তখন তখন আমরা যে পয়েন্টে বলবে ওই পয়েন্টে বস্তুটাকে আঁকতে হবে। আর এই প্রশ্নটা এখানে করে দেখো, এখানে বলছে যে, আচ্ছা এটা আগে আঁকাই। তো এটা হচ্ছে আমাদের একটা আনুভূমিক রেখা, সি একক দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি রশ্মির দুই প্রান্ত বাঁধা আছে। তাহলে এই রেখাটার হচ্ছে যে এটার দৈর্ঘ্য হচ্ছে সি একক। সি একক দূরত্বে দুইটা বিন্দু আমরা ধরলাম যে পি এবং হচ্ছে যে কিউ, দুইটা বিন্দু আছে। এই দুইটা বিন্দু দুই প্রান্তে এল এককের একটা সুতা এখানে বাঁধা হয়েছে, এল একক দৈর্ঘ্যে। তাহলে এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে এল একক। এবং বলছে যে অবাধে ঝুলানো ডাব্লিউ একক ওজন বিশিষ্ট একটি বস্তুকে বহন করে এমন একটি মসৃণ ওজনবিহীন আংটি এই সুতার উপর দিয়ে চলাচল করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমন যে এইখানে একটা আংটি এই এই দড়ির মধ্যে দিয়ে আমরা যদি একটা আংটি যদি আমরা ছেড়ে দিই, তাহলে এই আংটিটা এই দড়ির এই প্রান্ত থেকে ছেড়ে দিলে এইটা এই দড়ির মধ্যে দিয়ে চলাচল করবে, এবং এই আংটির সাথে একটা বস্তু এখানে ঝুলানো আছে ডাব্লিউ একক যার ওজন। আচ্ছা, এখন আমরা এখানে এখানে বস্তুটা আমরা এখানে বাদ দেই। এখন তুমি যদি একটা ভারী লোহার আংটি তুমি যদি এখানে ছেড়ে দাও, কোনো গিট নাই, কিছু নাই, এই আংটিটা একসময় তো থেমে যাবে চলাচল করার পরে। এই আংটিটা কোথায় থামবে বলো তো? এই আংটিটা কোথায় থামবে বলো? এটা বলতে পারতেছ না? এইটা তো আমাদের এটা তো আমাদের এমনিতে নর্মাল দৈনন্দিন জীবন থেকেই তো এগুলো বোঝা যায়। এই এই- এইখানে আমাদের সুতার দৈর্ঘ্য বলছে এল। তো এইখানে একটা সুতায় আমরা যদি একটা আংটি ছেড়ে দিই, এই আংটিটা সে থামলে এই সুতার মধ্যবিন্দুতে এসেই এই এটা থামবে। এটা শুধু আংটি না, এটা যে কোনো একটা বস্তু, তোমার যদি কোনো গিট না থাকে, গিট থাকলে তো সে তো তোমার গিটের মধ্যে এসে তো আটকায় যাবে। আর যদি সুতার মধ্যে কোনো গিট না থাকে, একটা বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, ওই বস্তুটা সবসময় সুতার মধ্যবিন্দুতে এসেই স্থির হবে। ওকে। তো এখন এই এই বস্তুটা যদি সুতার মধ্যবিন্দুতে এসে যদি স্থির হয়, তাহলে আমাদের এখানে দ্বিতীয় ক্ষেত্রে যে চিত্রটা হবে, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এই এই দুইটা বিন্দুর ডিস্টেন্স হচ্ছে সি। তাহলে এইখানে সুতা যে পয়েন্টে এসে থামবে, ওই দুইটা মানে এখানে পি থেকে সে যদি আর পয়েন্টে এসে থামে,
পি আর এবং কিউ আর সমান হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে আমাদের বলছে যে টোটাল সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এতটুকু অংশ হবে L/2, এতটুকু অংশ হচ্ছে L/2, এবং এইখানে যে একটা আংটি থাকবে, এই আংটিটা ডাব্লিউ ওজনের একটা বস্তুকে বহন করতে পারে। আচ্ছা, এখন এইখানে আমরা তো আগের ম্যাথে এইখানে দেখলাম যে সুতার দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন জন্য এখানে টানও কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। আর এখন এখান থেকে সুতার দুই দিক থেকে দৈর্ঘ্য কিন্তু সেম। যদি সুতার দুই দিক থেকে দৈর্ঘ্য সেম হয় তাহলে সুতার টানও সেম হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে বস্তু সুতার মধ্যবিন্দুতে স্থির হবে, এবং মধ্যবিন্দুতে স্থির হলে যেহেতু দুই দিক থেকে সুতার এই দৈর্ঘ্যটা সেম হবে, তাহলে এখানে সুতার টান সমান হবে। আচ্ছা, এটা আমাদের পরবর্তীতে আরো অনেক ম্যাথে এটা লাগবে। তো এখন এখানে সুতার টান বের করতে বলছে। এখন এই যে এই কোণটা কিন্তু এখন 90 ডিগ্রি না, কারণ এখানে আমাদের 90 ডিগ্রি হওয়ার মতো তেমন কোনো শর্ত দেওয়া নেই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বলো, সুতার টান এখানে বের করতে বলছে, অর্থাৎ টি এর মান। এই পুরো সিস্টেমটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে টি এবং টি এর লব্ধি ডাব্লিউ এর সমান হবে না? এটা বুঝো না? হ্যাঁ, আচ্ছা, বুঝছি। আমরা তো এগুলো অনেক আগেই এখানে এগুলো পড়ে আসছি যে এখানে তিনটা বল ক্রিয়াশীল থাকলে কিভাবে সাম্যাবস্থায় থাকে, যে কোনো দুইটা লব্ধি এই তৃতীয়টার সমান হবে, এবং এখানে এই তৃতীয়টার বিপরীতমুখী হবে। তাহলে পুরো সিস্টেমটি সাম্যাবস্থায় থাকলে টি ও টি এর লব্ধি ডাব্লিউ এর সমান ও বিপরীতমুখী হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ স্কোয়ার, এটা কার লব্ধি? টি এবং টি এর লব্ধি, তাহলে টি স্কোয়ার টু টি ইন্টু টি। টি এবং টি এর মধ্যবর্তী কোণ এখানে কত? পি আর কিউ, এটা না? আচ্ছা, পি আর কিউতে আমরা তো এই 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 ত্রিভুজটাকে আমরা যদি এখানে টোটালটাই বিবেচনা করি তাহলে কজ আর লেখা যায়, তাই না? কারণ আর বলতে এখানে আমাদের পুরো কোণটাই তো বোঝাচ্ছে। হুম। ওকে, তাহলে ডাব্লিউ স্কোয়ার এটা হবে 2t স্কোয়ার, এইখান থেকে 2t স্কোয়ার, এবং এইখান থেকে হচ্ছে কজ আর। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো তাহলে ডাব্লিউ স্কোয়ার আমরা যদি 2t স্কোয়ার কমন নেই, এইটা হবে 1 প্লাস কজ আর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2t স্কোয়ার, এইখানে 1 প্লাস, এখন এই ত্রিভুজ থেকে কজ আর এর সূত্রটা বলো তো দেখে।
আমি এই শুরুতে যেই ম্যাথটা বোঝাইছিলাম কালকের কালকের ক্লাসের ওই নিয়মটা, এটা এটা বলো দেখি কজ আর এর সূত্র কি হবে। এটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর পি কিউ কেন, এইখানে কি স্কোয়ার কজের সূত্রে কি পি কিউ আছে? পি কিউ তো বাই। বিন্দু। আচ্ছা তুমি পি কিউ এখানে বলতেছো, পি কিউ আছে বিন্দু। এখানে বাহুর দৈর্ঘ্য গুলো তো দেয়া আছে, সি L/2 L/2, এই তিনটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কজের সূত্রে তো বাহুর দৈর্ঘ্য আছে, বাহুর দৈর্ঘ্য দিয়ে বলো। এটা হবে L/2 হুম, স্কোয়ার প্লাস হ্যাঁ, তাহলে L/2 স্কোয়ার বলতে L/2 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মাইনাস কি, মাইনাস কি হবে? সি স্কোয়ার হ্যাঁ, তাহলে L/2 মাইনাস স্কোয়ার হচ্ছে বলতে, সি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে সি হচ্ছে L/2 বলতে একবারে আমরা L²/4 লিখতে পারি, এবং এখানে নিচে কি হবে, 2 × L/2, এইখানে হচ্ছে L/2। L/2 ইন্টু L/2। এটা বুঝছো? আচ্ছা এটা তো বললেই ওকে। তাহলে আমরা এখানে কজারের সূত্র লিখলে এটা হয়। না শেষ না, এই আর তো বসে ল্যাপটপে পড়তেছি। তাহলে এখন দেখো এখানে সাজেস্ট করবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক L²/4 আছে দুইটা উপরে, তো এখানে আমরা যদি লিখি 2 × L²/4, তাহলে এটা হয়ে যাবে L²/2 মাইনাস C²। আর এইখানে L² 2, একটা 2 বাদ দিলে আবার থাকবে L²/2। এটা তো বুঝছো আশা করি। দুটা দিচ্ছিল আমাকে, দুটাই না। তো এখন এইখানে আমরা যদি লসাগু করি, এটা হবে L² - 2C² / 2, এইখানে L²/2। হলো। এর পরের লাইনে এই যে এই 2, আর এইখানে এই 2 বাদ দেওয়া যায়, এটা বুঝছো? হুম, হুম। হুম। তাহলে এখানে লেখা যায় L² - 2C² / L²। বুঝতে নিলে মিষ্টি কথা আমি করে এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এর এর পরের লাইনটা আমরা এইখানে লিখি। আচ্ছা, তারপরে এখানে আমাদের যদি টি এর মান এখানে বের করতে হবে। কিন্তু ও বলবে না কেন, তাহলে দেখো তাই সে দিয়ে দিলাম। এইখানে T² সমান W² এর সাথে গিয়ে L² গুণ হবে, আর নিচে হবে 2। জি, হ্যালো। এটা বুঝছো? এইখানে হুম। আচ্ছা, এটা তো আমরা জাস্ট এই এদিকে T² কে রেখে বাকিগুলাকে আমরা বাম দিকে নিয়ে গেছি আর কি। ফ্রান্সে
আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে নিচে এখানে কি হবে, টু, এবং আমরা যদি টু এইখানে কমন নিয়ে বাইরে নিয়ে আসি এটা হয়ে যাবে ফোর, এবং রুট করলে এটা হবে উপরে এল ইন্টু ডাব্লিউ, নিচে ফোর হবে, এটা হচ্ছে টু, মানে রুট করলে তো টু, এবং এখানে ভিতরে থাকবে এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছো এটা? না না, যাচ্ছে তো কিভাবে? বুঝছি। আচ্ছা, এগুলো যেগুলো ক্যালকুলেশন আছে এগুলো আবার আহ, আবার এগুলো নিজের হাতে করবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখন এখানে বলছে যে ভূমিতলের সাথে আলফা বিটা কোণে হেলানো দুইটি মসৃণ তল তাদের নিম্ন প্রান্তে মিলিত হয়েছে। ডাব্লিউ উচ্চতার একটি গোলক তাদের, ভাইয়া, হ্যাঁ বলো, বলো, হ্যালো, কিছু বলবা? বললাম যে আজকে না শুধু নেট সমস্যা করতেছে, তুমি রেকর্ড করবা। আচ্ছা, আমি এটা রেকর্ড করে দিব, এটা বললা? হ্যাঁ। আচ্ছা, আমি একটু পরের ম্যাথ গুলো তাহলে রেকর্ড করে দেই, এগুলো তুমি কালকে দেখে নিই। আচ্ছা।